অবিশ্বাসের কিছু নেই। ব্ল্যাক ম্যাজিক বলতে পৃথিবীতে কিছু আছে, এটা তো সবাইকে বিশ্বাসই করতে হবে। এরকম একটি ব্ল্যাক ম্যাজিক নিয়ে আজকের মুভি শয়তান। হাসি খেলা করে যে পরিবারের সময় কাটতেছিল, তাদের মেয়েটি হঠাৎই অস্বাভাবিক আচরণ শুরু করে। বাবা মাকেও মারতে দ্বিধাবোধ করে না, নিজের ভাইকেও ফেলে দেয় ছাদের উপর থেকে। মেয়েটি যেন একেবারে ব্ল্যাক ম্যাজিকের বশভূত হয়ে গেছে। কিভাবে ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকবেন, কিভাবেই বা ব্ল্যাক ম্যাজিক করা হয়, এরপর কি ঘটেছিল মেয়েটির সাথে, ধীরে ধীরে সব জানতে পারবেন মুভিটিতে। হ্যালো বন্ধুরা, আমি আতিক আছি আপনাদের সাথে। দেখতে থাকুন সিনেমাটি, ভালো লাগবে নিশ্চয়ই। সিনেমার শুরুতে দেখানো হয় একটি অপরিচিত লোক মরা ইঁদুর তুলে নিচ্ছে জঙ্গলের ভেতর থেকে। এরপর মুভির ইন্ট্রো, তারপর একটি ফ্যামিলিকে দেখানো হয়। এই পরিবারের 4জন সদস্য ছিল। পরিবারের যে কর্তা ছিলেন তার নাম ছিল কবির, ওয়াইফ জ্যোতি, তার 2 সন্তানের মধ্যে বড় মেয়েটির নাম হলো জাহ্নবী আর ছোট ছেলেটির নাম ধ্রুব। অনেক সুন্দর এবং হাসি খুশি একটি ফ্যামিলি। জাহ্নবী তার স্কুল ফ্রেন্ডদের সাথে লাদাখ যেতে চাচ্ছিল। জ্যোতি একদমই রাজি না তাকে এখানে পাঠাতে। অনেক বলার পর কবির রাজি হয়, কিন্তু কিছু শর্ত আছে। যাদের সাথে যাবে তাদের ফোন নাম্বার দিতে হবে সবার, এবং লাইভ লোকেশন সবসময়ই অন রাখতে হবে। এরপর কবির তার ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য রিসোর্টে যাচ্ছিল। প্রতিমধ্যে তারা খাবারের জন্য একটি হোটেলে দাঁড়ায়। এখানে খাবারের পাড়াটার মাঝে অনেক বাটার ছিল। জাহ্নবী এ সময় একদমই খাবে না, সে তো ডায়েট কন্ট্রোল করতেছে। জাহ্নবীর জন্য তার বাবা চা আনতে যায়, কিন্তু তার কাছে খুচরো টাকা ছিল না। তখন সে চা না নিয়েই ফিরে আসে টেবিলে। তখন সেখানে ভ্যানরাজ নামের একটি লোককে দেখানো হয়। সেই লোকটি 3টি চা নিয়ে কাবিরের টেবিলে আসে। কাবিরকে চা দেয়। ধন্যবাদ স্বরূপ কাবির সেই লোকটিকে তাদের সাথে জয়েন হতে বলে। ভ্যানরাজও এখানে এসে বসে তাদের সাথে পরিচিত হয়। এরপর সেই লোকটি একটি লাড্ডু বের করে জাহ্নবীকে খেতে দেয়। অকপটে জাহ্নবী সেটা খেয়ে ফেলে। এটা খাওয়ার পর জাহ্নবীর একটু অন্যরকম ফিলিংস হচ্ছিল। জাহ্নবী একটু আগে যে পাড়াটা খেতে মানা করেছিল সেটি খাচ্ছে এখন। এসব বিষয়ে তার বাবা মা তেমন গুরুত্ব দেয় না। যখন জাহ্নবীর পরিবার সবাই চলে যাচ্ছিল, ভানরাজ একটি বিস্কিটের প্যাকেট নিয়ে জাহ্নবীকে দেয়, বলে ফার্ম হাউস পৌঁছানো পর্যন্ত এটি খেয়ে ফেলবে। জ্যোতি জিজ্ঞেস করে লোকটি কি বলল। জাহ্নবী বলে এমনি বাই বলতে চলে এসেছে। ফার্ম হাউসে পৌঁছানোর পর সবাই ভেতরে প্রবেশ করে। জাহ্নবী তখনও বিস্কুট খাচ্ছিল বসে গাড়িতে। বিস্কিটটি শেষ হওয়ার পরেই গাড়ি থেকে নামে। এরপর তারা সবাই মিলে অনেক মজা করে সুইমিং পুলে। জ্যোতি তার মোবাইলটা কিচেনের একটি বক্সে লুকিয়ে রাখে, কেননা এই ফোনই যত ঝামেলার মূল। যখন সে ব্যালকনিতে আসে, গেটের সামনে সেই লোকটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেই লোকটি ভেতরে আসার জন্য অনুমতি চাচ্ছিল জ্যোতির কাছে। জ্যোতির কাছে বিষয়টা অবাক লাগে, এই লোকটি আবার এখানে কি করতে এসেছে। কাবিরকে গিয়ে বলে। কাবির সহ যখন তারা বাইরে আসবে, লোকটি ভেতরে ঢুকে গেছে অলরেডি। লোকটি বলে তার মোবাইল অফ হয়ে গেছে, জাস্ট 10-15 মিনিটের ব্যাপার, একটু চার্জ হলেই এখান থেকে চলে যাবে। অবাক হয়ে জ্যোতি এবং কবির তার দিকে তাকিয়ে আছে। সে কিভাবে জানলো এই বাংলো তাদের। জাহ্নবী তখন বলে সে নিজে সেই লোকটিকে ভিতরে এনেছে। এরপর যার যার মতো সবাই উপরে চলে যায়। জ্যোতির বিষয়টা ভালো লাগতেছে না। কবির বলে 10-15 মিনিটেরই তো ব্যাপার, ফোন চার্জ হলে ঠিকই চলে যাবে। কাপড় চেঞ্জ করে জাহ্নবী তার সাথে গল্প করতে বসেছে। তার একটি বয়ফ্রেন্ড আছে, এই কথাও বলে লোকটিকে। জাহ্নবীর পরিবারের সব কথাই একে একে খুলে বলতেছিল লোকটির কাছে। 2-1 দিনের মধ্যে সে লাদাখ যাচ্ছে এটাও বলে। ভানরাজ বলে তুমি তো যেতে পারবে না, তুমি আমার সাথে যাবে আমার বাড়িতে সারা জীবনের জন্য। এটা শোনার পর জাহ্নবীর মন খারাপ হয়ে যায়, কিন্তু কেন জানি সেই লোকটির কথা মতো সবকিছু করতে ইচ্ছে করতেছে জাহ্নবীর। রাতে খাবার সময় এক প্রকার জোর করেই ভানরাজ ডাইনিং টেবিলে এসে বসে। কবির তাদের পার্সোনাল ব্যাপার থেকে একটু দূরে থাকতে বলে থাকে। তখন সেই লোকটি অর্থাৎ ভানরাজ তাদের পরিবারের সকল গোপন কথাগুলো বলতে থাকে, এমনকি জাহ্নবীর বয়ফ্রেন্ড আছে সেটাও বলে। এটা শোনার পর জ্যোতি রেগে তাকিয়ে থাকে জাহ্নবীর দিকে, বলে এসবই আলোচনা করতেছিলে একটু আগে। জাহ্নবী তার মাকে বলে সে জানতে চেয়েছিল, তাই বলেছি। কেন জানি না এই লোকটি আমাকে যা বলে তাই করতে মন চায়। জাহ্নবীর এমন পরিবর্তন দেখে কবির এবং জ্যোতি বিস্মিত, কি হচ্ছে তার মেয়ের সাথে এসব। এক পর্যায়ে কবির সেই লোকটিকে এখান থেকে যাওয়ার জন্য ফোর্স করে। ভানরাজের কথা মতো জাহ্নবী তার বাবাকে ধাক্কা দিয়ে বসে, বলে আঙ্কেল কোথাও যাবে না, এখানেই থাকবে। এটা দেখে তার বাবা মা শুধু তাকিয়ে আছে ভানরাজের দিকে। তখন ভানরাজ যা যা বলতেছিল তাই তাই করতেছিল জাহ্নবী। জাহ্নবী এখন পুরোপুরি ভানরাজের আয়ত্তে, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। জাহ্নবী এখন তার হাতের পুতুল। এটা প্রমাণ করার জন্য জাহ্নবীকে জোরে জোরে কাঁদতে বলে। ভানরাজের কথা মতো তাই করে জাহ্নবী। কাবির জিজ্ঞেস করে আপনি কি চান আমাদের কাছে, এমন করতেছেন কেন। ভানরাজ জাহ্নবীর দ্বারা সকল ইন্টারনেট ফোন নষ্ট করে। জাহ্নবীকে আর একটু কষ্ট দেওয়ার জন্য চায়ের পাতিগুলো খেতে বলে।
জাহ্নবীও তার কথা মতো খাচ্ছিল। মেয়ের এমন কষ্ট দেখে বাবা গিয়ে বাধা দেয়। ভানরাজের কথা মতো থাপ্পড় মেরে বসে মেয়েটি তার বাবাকে। এবার মূল পয়েন্টে আসা যাক। সেই লোকটি বলে, আপনাদের মেয়েকে আমাকে দান করে দেবেন, এবং সেটা হাসি মুখে। কোন বাবা মা আছেন তার সন্তানকে এমন নরপিশাচের হাতে তুলে দেবে? তারা অনুরোধ করতেছিল, যা কিছু চাইবে সবকিছুই দেবে, কিন্তু তার মেয়েকে মুক্ত করে দিতে বলে। হঠাৎ সেই লোকটি জাহ্নবীকে লাথি মেরে বসে। এটা দেখার পর কবির তাকে মারতে শুরু করে। জাহ্নবীর ছোট ভাইও সেখানে আসে। ভানরাজ জাহ্নবীকে তার ছোট ভাইয়ের মাথা ফাটিয়ে দিতে বলে। ভানরাজের কথা মতো তার ভাইয়ের মাথা ফাটিয়ে দেয় সে। ছোট ভাইয়ের নিতর দেহটি পড়ে আছে মেঝেতে। হসপিটালে নিতে হবে তাকে দ্রুত। তখনই কলিং বেল বেজে ওঠে। পুলিশ এসেছে। জ্যোতি এর ফাঁকে পুলিশকে ফোন করেছিল, কিন্তু সব খুলে বলতে পারেনি পুলিশকে। পুলিশ যখন ভেতরে আসে দেখে সব ঠিকঠাক আছে। সেই লোকটি কবিরের বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেয় পুলিশের সাথে। জ্যোতি এবং কবির এরকম করার কারণ হলো, উপরে জাহ্নবী গ্যাস সিলিন্ডারের মুখ খুলে ম্যাচ হাতে নিয়ে বসে আছে। একটু এদিক সেদিক হলে নিজের শরীরে আগুন লাগিয়ে দেবে, এরকমই নির্দেশ দিয়েছে ভানরাজ। মেয়েকে বাঁচাতে তারা পুলিশকে মিথ্যে বলে। পুলিশ চলে যাওয়ার পর ভানরাজ তাকে নিচে নামতে বলে। ধ্রুবের অবস্থাও খারাপ, হসপিটালে নিতে হবে তাকে দ্রুত, অন্যথায় ইন্টারনাল ইনজুরি হতে পারে। কবির রিকোয়েস্ট করতেছিল বারবার, চাইলে এ ঘরও তার নামে করে দেবে। ভানরাজ তখন ঘরে যা যা আছে সব নিয়ে আসতে বলে। কবির তখন সকল টাকা পয়সা সোনাগুলো নিয়ে আসে এবং লোকটিকে দেয়। এগুলো নিয়ে লোকটি চলে যায়। জাহ্নবীকে তখনও অস্বাভাবিক লাগতেছে। দরজার পাশে হঠাৎ আগুন দেখে বাইরে আসে সবাই। বাইরে আসার পর তারা দেখে লোকটি টাকা পয়সা অলংকারগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। ভানরাজ এখানে বলে, তুমি কি ভেবেছো সামান্য টাকা দিয়ে আমাকে কিনতে পারবে? লোভ, লালসা, হিংসা এ তো মানুষের শোভা পায়। আমি তো এসব থেকে অনেক উপরে। আমি এসব থেকে একদমই মুক্ত। ভালো করে দেখ, এই রাত শুধু আমার জন্য। 1000 বছর পরে এসেছে এই রাত। এই রাতেই আমি হব গড। আমি যা ইচ্ছা তৈরি করব, যা ইচ্ছা ধ্বংস করব। এসব শুনে তো কবির এবং জ্যোতি আরো ভয় পায়। লোকটি আবারও ভেতরে আসে। এরপর জাহ্নবীকে নাচতে বলে। এসব করতেছিল লোকটি যাতে তার মেয়ের কষ্ট দেখে কবির হাসি মুখে তার মেয়েকে তার হাতে তুলে দেয়। ডান্স করতে করতে জাহ্নবী একদমই ক্লান্ত হয়ে যায়, তবুও সে থামতেছে না। জাহ্নবীর এমন অবস্থা দেখে জ্যোতি রিকোয়েস্ট করে জাহ্নবীকে থামাতে। ভানরাজ জাহ্নবীকে থামতে বলে এবং জ্যোতিকে উপরে যেতে বলে। আর সে যদি না যায় উপরে, জাহ্নবী যেন তার হাতের ছুরিটি দিয়ে তার মায়ের গলা কেটে দেয়। জ্যোতি বাধ্য হয়ে উপরে চলে যায়। ভানরাজ এখন একটু ঘুমাবে। ঘুমানোর এই সময়টুকু তাকে পাহারা দিতে বলে। কাছে আসার কেউ চেষ্টা করলে তাকে যেন মেরে ফেলে জাহ্নবী। এমন অবস্থায় কবির যখন নিচে আসতে চাচ্ছিল, জাহ্নবী তার বাবাকে বাঁতা নাড়িয়ে বারবার নিচে আসতে মানা করতেছিল। জাহ্নবী এক জায়গাতেই নিথর হয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটির কথা অক্ষরে অক্ষরে পালন করতেছে। তখন কাবের লক্ষ্য করে জাহ্নবী এখানে দাঁড়িয়েই প্রস্রাব করতেছিল, তবুও লোকের কথার অবাধ্য হচ্ছে না। ওপরে গিয়ে জ্যোতিকে বলে সব। জ্যোতি তখন নিচে নেমে আসে জাহ্নবীর কাপড় চেঞ্জ করার জন্য। মেয়ের কাছাকাছি আসলে জাহ্নবী তার উপরে খেপে যায়। ভানরাজ বলার পর শান্ত হয়। এ সময় অনেক কাঁদতেছিল জাহ্নবী। সব বুঝতে পেরেও অবাধ্য হতে পারতেছিল না সেই লোকটির। জ্যোতি তখন তার মেয়েকে ধাক্কা দিয়ে সরিয়ে সেই লোকটিকে আক্রমণ করে বসে। প্রচুর মারে সেই লোকটিকে। জাহ্নবী তার হাতে থেকে পড়ে যাওয়া ছুরিটি খুঁজতেছে। জ্যোতি তখন লোকটিকে প্রায় মেরেই ফেলতেছিল। জাহ্নবী সেই চাকুটি খুঁজে পায়। সেটি নিয়ে তার মায়ের উপর আক্রমণ করতে যাবে, এমন সময় কবির আটকায়। সেই লোকটি সুযোগ বুঝে জ্যোতিকে মারতে থাকে। আবার কবির সেই দিকে এগিয়ে যেতে চাইলে জাহ্নবী তার বাবাকে আঘাত করে। কবির তার মেয়েকে দেয়ালের সাথে ভালোভাবে বাঁধে। এরপর স্ত্রীর কাছে গিয়ে ভানরাজকে মারতে থাকে। এখানে ফেলে তাকে মারতেছে। ভানরাজ তখন চাপা গলায় বলে, জাহ্নবী তুমি হাসতে শুরু করো এবং আমৃত্যু হাসবে। জাহ্নবী তখন তার কথা মতো হাসতে শুরু করে। এটা দেখার পর কবির থামে। ভানরাজ বলে, আমি যদি মরে যাই, আমি যে শেষ কথাটা বলেছি এটা করতে করতে তোর মেয়েও মারা যাবে। জাহ্নবীকে যদি আমাকে দান করে দাও, ব্যাস সমস্যা সমাধান। প্লিজ, আমি প্রমিস করতেছি, খুব দ্রুত তোর মেয়েকে ছেড়ে দেব। কিছুতেই কোনো কাজ হচ্ছে না। জাহ্নবীর হাতের বাঁধন খুলে দেয় সেই লোকটি। তাকে বলে তার ভাইকে মেরে ফেলতে। জাহ্নবী যখন উপরে আসে, তার উপরে আসা দেখে ধ্রুব পালায়। পেছনে তার বাবা মাও আসতেছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না জাহ্নবীকে। এখানে একটু শান্ত হয় জাহ্নবী। তার বাবা মাকে বলে, আমি কি করতেছি আমি কিছুই জানি না, আমাকে বাঁচাও প্লিজ, প্লিজ আমাকে বাঁচাও। এসব বলতে বলতে দরজার কাছে গিয়ে হঠাৎই দরজাটি আটকিয়ে দেয়। আবারও তার ভাইকে খোঁজা শুরু করে। এরপর ধ্রুবকে ধরে ছাদ থেকে ফেলে দেয়। ধ্রুব পড়ে যাওয়ার পরও বেঁচে ছিল। তখন সেই লোকটি বলে, এখনো সময় আছে, তুমি চাইলে তোমার ছেলেকে বাঁচাতে পারো।
আর কোনো উপায় না দেখে কবির এবং জ্যোতি তার মেয়েকে সেই লোকটির হাতে তুলে দেয়। জ্যোতি ধ্রুবকে হসপিটালে নিয়ে যাচ্ছে। ভানরাজ সেই মেয়েটিকে নিয়ে তার আস্তানায় চলে আসে। গহীন জঙ্গলের মাঝে তার আস্তানা। এখানে জাহ্নবীর মতো আরও অনেক মেয়ে ছিল, সবাই ছিল তার বশ করা ব্ল্যাক ম্যাজিকের শিকার। যখন জ্যোতি এবং ভানরাজের মধ্যে লড়াই হচ্ছিল তখন কবির এই লোকটির ফোন লোকেশন শেয়ার করে রেখেছিল তার দারোয়ানের ফোনে। সেই ফোনের লোকেশন অনুযায়ী কবির লোকটিকে অনুসরণ করতে শুরু করে। এখানে ভানরাজের নতুন একটি রূপ দেখা যায়। এ যেন এক মহাকাল। বিশাল একটি অগ্নিকুণ্ড তার সামনে। আশেপাশে সব মেয়েরা দাঁড়িয়ে আছে। পাশেই রাখা ছিল অনেকগুলো কালো পুতুল। কালো পুতুলগুলো যখন আগুনে ফেলা হবে সবাই যেন একটু একটু করে আগায়, এরকমই নির্দেশনা দেওয়া আছে। এসবের মাঝে একটি লাল পুতুলও ছিল। সব শেষে যখন লাল পুতুলটি আগুনে নিমজ্জিত করা হবে সবাই যেন তাদের মুক্তির জন্য এই আগুনেতেই ঝাঁপ দেয়। কবির যখন সেখানে পৌঁছায় একটুও অবাক হয় না ভানরাজ, সামনে আসতে বলে তাকে। এখানকার মেয়েগুলো কবিরকে টেনে হেসড়ে ভানরাজের পায়ের কাছে ছুঁড়ে মারে। ভানরাজ বলে এখানে সব মেয়েদেরকে অর্ডার দেওয়া আছে, যদি কেউ আমার গায়ে হাত লাগায় এরা তাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে। মেয়েগুলোর মাঝে কবিরের মেয়েও ছিল। এরপর সব কালো পুতুলগুলো ফেলে দেওয়ার পর যখন লাল পুতুলটি ফেলতে যাবে তখন কবির সেই লোকের পায়ে আঘাত করে ভানরাজের জিহ্বাও কেটে দেয়। ভানরাজ আর কথা বলতে পারে না। এখানকার সবাইকে যে পূর্বের অর্ডার দেওয়া আছে তাই অনুসরণ করতেছিল সবাই আক্রমণ করে বসে কবিরকে। তখন হঠাৎ ভানরাজের কথা শোনা যাচ্ছে, তোমরা আগের মতো হয়ে যাও, তোমরা আগের মতো হাসো, তোমরা আগের মতো স্বাভাবিক হয়ে যাও, আমি তোমাদের চিরদিনের মতো মুক্তি করে দিলাম। এসব কথা বাজতেছিল একটি রেকর্ডারে। ভয়েস শোনার পর সবাই শান্ত হয়ে নর্মাল হয়ে যায়। এই কথাগুলো রেকর্ড করেছিল কবির তার বাসাতেই। একবার ভানরাজ তার মেয়েকে কথাগুলো বলেছিল। রেকর্ডিং করার পর কবির এসব এডিট করে এখানে নিয়ে এসেছে। এখানে এটা বাজানোর পর সবাই শান্ত এবং নর্মাল হয়ে যায়। জাহ্নবীও ঠিক হয়ে গেছে। এর কিছুদিন পর পুলিশ এসেছে হসপিটালে। ভানরাজকে আর খুঁজে পাওয়া যায়নি এরপর থেকে। কবির বলে যে করেই হোক তাকে খুঁজে বের করতে হবে। এটা খুব ডেঞ্জারাস লোক। টোটাল 102 জন মেয়ে ছিল সেখানে। সবাইকে যার যার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। হসপিটালে দেখা যায় জাহ্নবী তার বাবার নিরাপদ কোলে মাথা রেখে ঘুমায়। বাবা মাই তো সবচেয়ে নিরাপদ জায়গা সন্তানের জন্য। এরপর 1 বছর পার হয়ে গেছে। প্রথম যে সিনটি দেখানো হয়েছে একটি মরা ইঁদুর কেউ একজন ব্যাগে পড়ে কোথাও যাচ্ছে, এটা ছিল কবির। এই মরা ইঁদুর নিয়ে একটি নিচের বাংকারে আসে। সেখানে দেখা যায় ভানরাজকে 1 বছর থেকে এখানে বেঁধে রেখেছে কবির। এরকম অনেক পচা মরা ইঁদুর এখানে রেখে যায় কবির। এটা ছিল ভানরাজের শাস্তি স্বরূপ। প্রতিটি বাবা মায়ের কাছে সন্তান যেন অমূল্য সম্পদ। সবকিছুই করতে পারে তার বাবা মা সন্তানের জন্য। 7 সমুদ্র 13 নদী কোনো কিছুই বাধা হয় না তার বাবা মার কাছে। তো ফ্যামিলির সাথে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান আর ভিডিওটাই বা কেমন লাগলো সবকিছু জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট বক্সে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে। বাই বাই, টাটা।